সুস্বাগতম সবাইকে আমার আজকের দিন ইউটিউবে আহ, সম্মান জানিয়ে কি বলবো বলুন তো দেখি। আপনারা সবই জানেন। একটা কথার ব্যাপার মানে জবাব দেওয়ার একটা মনে হচ্ছিল যে সত্যিকার কি আমরা বাংলাদেশের ক্ষেত্রে আমাদের গোয়েন্দা ফেল করেছে, আমাদের ইন্টেলিজেন্স ফেলিওর। এটা অনেকে বলেছেন, বাংলাদেশের প্রায় ইউটিউবাররা এসব বলেন ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় না। কারণ হচ্ছে যে হঠাৎ করে একটা চাকরির দাবি সেটা এমনভাবে কনভার্টেড হয়ে অন্যদিকে চলে গেল আমাদের মানে ধারণার বাইরে। এবার যথারীতি হাসিনা পুলিশ গুলি করেছে, তাতে শতাধিক ছাত্র মারা গেছে। এটাও একটা ভয়ঙ্কর ব্যাপার। হাসিনার বড় ধরনের ভুল। তারপরে ৩,৫০০, কেউ বলছে ৪,০০০, ৪,৫০০ পুলিশকে মেরে ফেলা হলো, তাদের মেরে টাঙ্গে ঝুলিয়ে দেওয়া হলো। এই ঘটনার পরে আর আর কি বলার থাকতে পারে? সে দেশের যে আইন শৃঙ্খলা একদম চৌপাট হয়ে গেল, অর্থাৎ পুলিশের নিয়ন্ত্রণের হাতের বাইরে চলে গেল। তাহলে আর কে থাকলো? সেনাবাহিনীকে নামাতে চাননি তিনি, যে সেনাবাহিনীকে নামালে ব্যাপারটা সেনাদের হাতে চলে যাবে। কিন্তু এটা ভুল করেছেন। তখন যদি সেনাবাহিনী নামিয়ে দিতেন, পুলিশের থেকে সেনাবাহিনী অনেকটা ট্যাকেল করতে পারে। যখন পুলিশ হত্যা হয়েছে তারপরে সেনাবাহিনীকে নামিয়ে দেওয়ার যা থাকে কপালে, সেটা উনি করেননি। কেন করেননি? তার দুদিকে ভয় ছিল যে এদিকে সেনা নামালে শেষকালে যদি সেনারা দখল করে নেয়, এটা একটা ভয় তার ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেনারা তাকে বাঁচিয়ে দিল। কারণ হচ্ছে যে সেনাবাহিনী ওয়াকার তার রিলেটিভ, তা না হলে কিন্তু উনি পালিয়ে আসতে পারতেন না। ওখানকার একটা ইউটিউবের কথা শুনলাম যে 5ভাবে তারা হাসিনাকে মারতে চেয়েছিল। সবথেকে খারাপটা হচ্ছে তাকে নোট প্যারেড করানো, অর্থাৎ উলঙ্গ করে হাঁটাবে, তারপরে গলায় জুতোর মালা ঝুলিয়ে দেবে, তারপরে সারা বিশ্বে সেই ছবি প্রচার হবে। তারপরে তাকে সেই নাজিবুল্লাহর মতো চারিদিক থেকে পাথর বা লাঠির বাড়ি টাড়ি দিয়ে তাকে পিটিয়ে মারা হবে। ভাবতে পারেন কি নৃশংসতা! এই যে কি ভয়ঙ্কর নৃশংসতা এদের পরিকল্পনা! যাই হোক, শেষ মুহূর্তে আমাদের গোয়েন্দারা যখন বুঝেছিল যে আর একে এখানে রাখার ঠিক হবে না, তখনই তারা তাকে লিফট করে নিয়ে চলে আসলো, এয়ারলিফট করে তুলে নিয়ে চলে আসলো। অনেকে বলছেন ওরা সেনাবাহিনী এটা ওটা এরা দয়া করে পাঠিয়েছে। ভুল কথা। আমাদের সীমানা জুড়ে তখন রাফায়েল সহ প্রধান বিমান চক্কর কাটছিল, যে যদি ওই হেলিকপ্টারের সামান্যতম ধারের কাছে কেউ আসতো তাহলে তাকে গুলি করে ফেলে দিত। এই বাংলাদেশের এমন কোনো বায়ুসেনা বা হেলিকপ্টার হোক বা বিমান হোক, যুদ্ধ বিমান হোক, তারা সাহস পায়নি যে এইখানে এসে ঝামেলা করতে। তারা জানে যে ওখানে গেলে রাফায়েল যেভাবে ওখানে আকাশে চক্কর কাটছে, আমরা গেলে ফেলে দেবে। ফলে তারা আটকাতে পারেনি, যেতে দিয়েছে, তাকে এপারে নিয়ে চলে আসা হয়েছে। ফলে অনেকেই খুব বিজ্ঞের সঙ্গে বলেন আমাদের ভারতের এটা গোয়েন্দা ফেলিওর। এপারেও বলেন, ওপারেও ওরা তো বলে। কি ফেলিওর বলুন? ওখানে
যে ধরনের আন্দোলন হচ্ছে তাতে গোয়েন্দারা কী করতে পারে? সারা দেশ জুড়ে যদি কোনো একটা আন্দোলন হয় এবং সেই আন্দোলনের সঙ্গে শুধু তো ঢাকা শহর জড়িত নয়, ধীরে 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 সমস্ত ইউনিভার্সিটিগুলো, কলেজগুলো, এমনকি স্কুল পর্যন্ত, গ্রাম পর্যন্ত সেটা ছাপিয়ে গেল। কারণ বহুদিন ধরেই হাসিনার বিরুদ্ধে এরা স্বৈরাচারী এবং করে এটা বাংলাদেশি, এটা ভারতপন্থী এইসব বলে 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 টাকা পয়সা সব নিয়ে চলে যাচ্ছে ভারতে, এই কথা বলে বলে এমনভাবে মানুষের কাছে তাকে ভিলেন করে দিয়েছিল। এর কাউন্টারের প্রচারের জায়গাটা হাসিনা করতে পারেননি, মোকাবিলা করতে পারেননি, অথবা পাত্তা দেননি। তিনি ভেবেছেন ও চুপ হয়ে যাবে, কিন্তু তিনি গুরুত্ব দেননি, আমার এটাই মনে হয়েছে। যদি গুরুত্ব দিতেন তাহলে আমার মনে হয় এটা এইভাবে হতো না। তিনি এত বোকামি করলেন, হতে পারে তার ওভার কনফিডেন্স ছিল। দীর্ঘকাল একটানায় 15 বছর শাসনে আছেন, এর আগেও শাসন ক্ষমতা পালন করেছেন, ফলে তার মনে হয়েছিল যে তার অভিজ্ঞতা দিয়ে তিনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা পারলেন না। এবং তবে সবথেকে বড় কথা, তার জীবন বেঁচেছে, এটাই বড় কথা। কারণ হচ্ছে যে আবার তিনি ওখানে যেতে পারবেন। এখন তার জনসমর্থন 60%, বাকি সবাই মিলে 40%। এখন তার জায়গাটা, যে অ্যান্টি ইনকামবেন্সি যে জায়গাটা, সেটা ফ্রি হয়ে গেছে একটাই কারণে, সাধারণ মানুষ যারা স্বৈরাচারীগুলোকে তাড়িয়েছিল তারা এখন বুঝেছে যে হাসিনা ছাড়া আমাদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে কেউ পারবে না, এই যারা এসছে এদের কোনো যোগ্যতা নেই। হিন্দুদের উপর অত্যাচারে নতুন কথা নয়, কিন্তু এবার একটু বেশি করে হচ্ছে, এবং এটা মানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা, কিন্তু তা নিয়েও আজকে সর্বদলীয় বৈঠক করা হলো। আওয়ামী লীগকে বাদ দিয়ে সর্বদলীয় বৈঠক করলো। আরে তোরা তো যা করার এমনিতেই করছিস, আর বৈঠক করে ঘোড়ার ডিম হবে? আসলে সবাই সিদ্ধান্ত নিল যে এবার পাকিস্তানকে ডাকো। তারপরে যথারীতি পাকিস্তানের বিদেশ দূতদের সঙ্গে হাসিনা বলছি খালেদা জিয়াকে পাঠিয়ে দিল। এরা খালেদা জিয়া তাদের সঙ্গে বসলো, কারণ খালেদা জিয়াও দেশ শাসন করেছেন, তারও অভিজ্ঞতা আছে। বসে তারা করলো যে ঠিক আছে, আমরা এটাকে পূর্ব পাকিস্তানি করব। বাংলাদেশ নামটাও তারা রাখতে চাইছে না, পাকিস্তান পূর্ব পাকিস্তান, এটাই হচ্ছে এই খেলাটা। এটা আস্তে 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 পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে যে ভারত চুপ করে আছে কেন, এইটা নিয়ে আরেকটা রাজনৈতিক খেলা চলছে সারা মানে বিশ্বজুড়ে, দেশের মধ্যে, দেশের বাইরে, সব জায়গায়। আমিও অনেকবার বলেছি, হ্যাঁ, মোদি কোথায়, জয়শঙ্কর কোথায়, দেশে আছে তো? দোভাল কোথায়, যিনি এত বড় বড় সংকট থেকে ভারতকে বাঁচিয়েছেন, আজকে তিনি কেন চুপ করে আছেন? তিনি কি বাংলাদেশে যেতে পারেন না? না, যেতে পারবেন না, সরি। এই মুহূর্তে কোনো ভারতীয় লোক ওখানে যাওয়া খুব মুশকিল। ভারতীয় হাই কমিশনারদের প্রায় যেভাবে রাখা হয়েছে, অত্যন্ত কঠিনভাবে, তারা কতক্ষণ যে সুস্থ আছে তাদের উপর আক্রমণ হবে না কে বলতে পারে। তাদের উপরও জনসাধারণকে লেলিয়ে দিয়ে, এই মৌলবীরা লেলিয়ে দিয়ে তাদেরও মেরে দিতে পারে। আমি আতঙ্কে আছি যে আমাদের যত হাই কমিশনার ওখানে আছে তাদের যেভাবে কানাডা থেকে তুলে নিয়ে আসা হয়েছিল, এখানেও অধিকাংশদের তুলে নিয়ে আসা হোক, না হলে খুব খুব খারাপ কিছু ঘটে যেতে পারে। এটা কিন্তু মানে আমার মনে হচ্ছে, আমি খুব আতঙ্কিত। এসব কথা বলা মানে খুবই উচিত নয়, কিন্তু সত্য কথা সত্যভাবে বলাই ভালো। যেমন আমি প্রথম দাবি তুলেছিলাম যে ইউনূসের নোবেল কেড়ে নেওয়া হোক। নোবেল কেড়ে নেওয়া হলেও একটা শাস্তিমূলক ব্যবস্থা করা যায়। আমি বলেছিলাম যে যুদ্ধের দামামা বাংলাদেশ বাজিয়ে তুলবে, যুদ্ধ হবে কি হবে না সেটা পরে, কাজেই আমাদের যুদ্ধ করতে হবে। যুদ্ধ করে বাংলাদেশকে আবার ৭১-এর মতো
আবার লাইনে আনতে হবে। হবেই, আমি এখনও দাঁড়িয়ে বলছি হবেই, টুডে অর টুমরো। আমি বললাম জানুয়ারির লাস্ট উইক লিখে রাখুন, লাস্ট উইক অফ জানুয়ারি, লাস্ট উইক অফ জানুয়ারি খেলা শুরু হয়ে যাবে। 3 দিন লাগবে মাত্র। চারিদিক থেকে এখন আর সৈন্যরা ওইভাবে ঢুকবে না, সবটাই হবে আকাশপথে। আর ওদিকে সে নদীপথটাকেও, বঙ্গোপসাগরটাকেও, মুখটাকে আটকাতে হবে। সেখানেও আমাদের বিমান বাহিনী সব ইয়ে করতে পারবে, আর ধারে কাছে কেউ ঢুকবে না। চীন যদি যুদ্ধে জড়িয়ে আমরা মানে পাকিস্তানকে ভয় পাই না। পাকিস্তানের ওদিক থেকে আমাদের পশ্চিম দিকে সৈন্য থাকবে। পাকিস্তান যদি যুদ্ধ করতে আসে তাহলে জীবনে এত ভুল করবে, কারণ হচ্ছে খেতে পায় না। এরপরে যুদ্ধের খরচ বইতে গেলে তাহলে মানে ওখানে যে কী দুর্ভিক্ষ, ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়ে যাবে, ওটা আফগানিস্তান হয়ে যাবে, 4টে ভাগ হয়ে যাবে। এমনিতে 4টে প্রদেশ আলাদা ভাগ হওয়ার জন্য ইয়ে হয়ে রয়েছে। কিন্তু আমাদের সঙ্গে যদি যুদ্ধের লাগে এবং সৈন্যবাহিনী তছনছ হয়ে যায় তাহলে মানে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। বাংলাদেশও ভাঙবে। আমরা চট্টগ্রাম, রংপুর এই দিকটা আমরা ছাড়ব না, এই দিকটা আমাদের দরকার। আর এদিক লালমনিরহাটটাকে নিতে হবে আমাদের, যে চিকেন নেক আছে এটাকে বাড়াতে হবে। সে যাই হোক, যদি আজকে পাকিস্তান এতদিন জায়গা দখল করে থাকতে পারে, চীন যদি আমাদের অতটা জায়গা দখল করে থাকতে পারে, আমরাও ওরকম করব। ইউনিটেও ঢুকে সারা বিশ্বে চেঁচামেচি করবে। আমরা ওখানে সৈন্যবাহিনী দিয়ে আমরা এই জায়গাগুলো দখল করে রাখব। এবং আস্তে আস্তে হিন্দুরা শিফট হয়ে চলে আসলে এইবার তারা নিজেরা মারপিট করে সেই জায়গাটা করতে হবে। কারণ হচ্ছে যে এখন আমাদের বিদেশ দপ্তর অনেক বেশি পাকা, বিদেশ নীতিতে অনেক বেশি পাকা, যুদ্ধবিদ্যায় অনেক বেশি পাকা। ইন্দিরা গান্ধী যখন করেছিলেন, উনি সাহসের উপর ভর করে করেছিলেন, একমাত্র রাশিয়ার সঙ্গে আঘাত করে। তখন চীন এত বড় হয়নি, আমেরিকা নিয়ে এত মাথা ঘামানো অনেক দূরে ছিল। রাশিয়া তখন দ্বিতীয় বৃহত্তম শক্তি, কাজে রাশিয়ার সমর্থন থাকলে আর কেউ ধারে কাছে আসতে পারবে না। এটা ইন্দিরা গান্ধী বুঝেছিলেন বলেই তার সঙ্গে আক্রমণ চুক্তি করে উনি নেমে পড়লেন। আক্রমণ চুক্তি হচ্ছে, আপনারা জানেন যে যদি রাশিয়া আক্রান্ত হয় তাহলে ভারত মনে করবে সে আক্রান্ত হয়েছে, আবার ভারত আক্রান্ত হলে রাশিয়া আক্রান্ত হয়েছে বুঝেছে, এবং দুই পক্ষই যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। এই চুক্তির পরেই আর বাকিরা সব জনসন, কিসিঙ্গার, নিক্সন সব পিছিয়ে গেল। ওই নৌবহর পাঠিয়ে সপ্তম নৌবহর শেষকালে পিছিয়ে গেল, মানে 20 নৌবহরের তাড়ায় রাশিয়ার। ফলে সেবারটা আমরা দারুণভাবে একটা সফল হয়ে একটা নতুন দেশের জন্ম দিলাম। কিন্তু সেই দেশের সেদিনকার রাজাকার যারা চায়নি পূর্ব পাকিস্তান বাংলাদেশ হোক, তাদের যে সন্ততি এখন একটু সংখ্যায় বেড়েছে, সেই অংশটা এই হঠাৎ করে এরকম একটা আন্দোলন করে ফেলেছে। এবং হাসিনা বোঝার আগে, হাসিনার মধ্যে অনেকটা আত্মবিশ্বাস ছিল, অতিরিক্ত আত্মবিশ্বাস তাকে সর্বনাশ করেছে। তা নাহলে তিনি যদি খুব সফট হ্যান্ডে চারিদিককে ট্যাকেল করতেন, এদের সব আলাদা আলাদা করে ভাগ করে দিয়ে, তাহলে দেখা যেত যে এইগুলো নিয়ে তাদের এত কিছু হতো না। আর একটা দিক হচ্ছে তার যে ছাত্রলীগ বা তার যুবলীগ, এদেরও যে স্বৈরাচারিতা, এরা মারধর করতো ছাত্রদের, অন্য কাউকে ঢুকতে দেবো না কলেজে, ভর্তি হতে গেলে টাকা দিতে হবে, সব জায়গায় টাকা, চাকরিতে টাকা, এই যে ভয়ঙ্কর দুর্নীতি পরায়ণতা, এটাও তাকে অনেকটা দুর্বল করেছে। তবে এই সব কিছু আজকে সব সরে গিয়ে আজকে হাসিনাময় হয়ে গেছে বাংলাদেশ।
হাসিনাময় হয়ে গেছে বাংলাদেশ, ভারতময় হয়ে গেছে, মানে ভারতকেও পছন্দ করছে বাংলাদেশ। কারণ হচ্ছে খেতে পাবে না, এটা তারা পরিষ্কার বুঝে গেছে। যে গরিব মানুষকে টেনে নামিয়েছিল তারা আর ওদের পেছনে দাঁড়াবে না। ওই কয়েকজন ছাত্র সমন্বয়ক, তাও সব কলেজ ইউনিভার্সিটি এদের উপর সন্তুষ্ট না, তারা দাঁড়াবে না। ফলে এরা বুঝতে পারছে যে যত দিন যাচ্ছে এরা রাতে স্বপ্ন দেখছে যে এদের ফাঁসিতে ঝুলতে হবে। সে ইউনিউস হোক, আবুল হাসনাত হোক, সার্জিস আলম হোক, নুসরত হোক, যাই হোক না কেন, আপনি দেখে নেবেন। মানে দিন তো আস্তে আস্তে চলে যাচ্ছে, কেননা আর কটা দিন আছে, 1.5 মাস বড় জোর আছে আর। ফলে ধরুন আমাদের ডিসেম্বরের আর 27 দিন, 26 দিন, আর 20 দিন, 46 দিন, 46 ডেজ আছে। দেখতে দেখতে চলে যাবে। হ্যাঁ, আরেকটু দাঁত কামড়ে সোনামণিরা, একটু বাবুসোনারা, তোমরা আরেকটু অপেক্ষা করো। দিন ফিরবেই, দিন ফিরবেই, দিন ফিরবেই। আসুন, আমি সুকুমার দেবনাথ, আমাকে একটু লাইক দেবেন, শেয়ার করবেন, এবং আমার আজকের দিন ইউটিউবটাকে একটু পপুলার করে দিলে খুব খুব খুশি হব। নমস্কার, আদাব, জয় সৎ শ্রী অকাল, সবাইকে এই জানাচ্ছি।